আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ইন, উইথিন যেই ফ্রেজাল প্রিপোজিশন গুলো আছিল সেগুলো দেখব। তো ইন, উইথিন এর ব্যবহার এখন দেখব। ইন ব্যবহার হয় কোথায়? উইথিন ব্যবহার হয় কোথায়? ইন হচ্ছে এন্ড অফ দ্য পিরিয়ড অফ টাইম। ইন, উইথিন ২ টা একই কাজে ব্যবহৃত। তবে ইন এর পরে হচ্ছে যে সময়টা বোঝানো হয় সেই সময়ের শেষে, ইন এর পর সময়ের শেষ বোঝানো হয়। আর উইথিন হচ্ছে সময়ের মধ্যে বোঝানো হয়। মানে একটা সময়ের মধ্যে যে ২ দিনের মধ্যে করে দাও তখন তো আমরা উইথিন বলি। আর যখন বলা হয় যে ১ সপ্তাহের মধ্যে করবা, তখন আমরা ইন ব্যবহার করি। মানে ১ সপ্তাহের মধ্যে। এই যে সময় শেষ বোঝানো হয়েছে, তখন সেক্ষেত্রে আমরা বলি যে ইন। আর যখন ২ এটা সময় পার্থক্য বলা হয় তখন সেক্ষেত্রে আমরা উইথিন ব্যবহার করি। যেমন "He will come in a week" সে এখানে সপ্তাহে ১ বার আসে। ১ বার আসবে। সে সপ্তাহে ১ বার আসবে। এখানে ১ বার আসবে মানে সময় শেষ। ১ সপ্তাহ পর ১ বার আসবে। আর এখানে বলা হয়েছে "He will reach within 3 days" ৩ দিনের মধ্যে সে এখানে আসবে। তো এই যে একটা মধ্যে বোঝানো হয়েছে। within বলতে এখানে কি বোঝানো হয়েছে? মধ্যে। এই সময়ের মধ্যে বোঝাতে আমরা within ব্যবহার করি আর সময়ের শেষ বোঝাতে আমরা in ব্যবহার করি। এবার আসি in, by, before কোনটার ব্যবহার কি? in ব্যবহার করি আমরা পিরিয়ড অফ টাইম এর ক্ষেত্রে সময়ের ব্যাপ্তি বোঝাতে। যে এই সময় থেকে আমরা যে একটু আগে দেখেছিলাম I shall come back in a week আমি ১ সপ্তাহের মধ্যে ফিরে আসবো। এই যে সময়ের ব্যাপ্তি বোঝানো হয়েছে ১ সপ্তাহের মধ্যেই সে ফিরে আসবে। এটার পিরিয়ড অফ টাইম বোঝাতে আমরা সময়ের ব্যাপ্তি কতটুকু সময় সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি। আর বিফোর বা বাই ব্যবহার করি কখন? পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট মুহূর্ত বোঝাতে। নির্দিষ্ট মুহূর্ত যেমন I shall come before the 7th of the month মানে ৭ তারিখের মধ্যে, মাসের ৭ তারিখের মধ্যে আমি এখানে আসবো বা আমি ফিরে আসবো। এই যে ফিরে আসা নির্দিষ্ট মুহূর্ত বা নির্দিষ্ট টাইম মেনশন করা এটাই হচ্ছে আসলে বাই বা বিফোর এর ব্যবহার। এখানে বিফোর বা বাই যেকোনো একটা আমরা ব্যবহার করতে পারি। তারপর আছে সিন্স, ফর এর ব্যবহার। নির্দিষ্ট মুহূর্ত থেকে কাজ শুরু হলে এবং ঘন্টা, তারিখ, দিন, বার, সাল, মাস ইত্যাদির ক্ষেত্রে সিন্স বসে। নির্দিষ্ট সময় না বুঝিয়ে যদি মোট সময়ের পরিমাণ বোঝায় তাহলে ফর বসে। ঠিক আছে? নির্দিষ্ট সময় বুঝিয়ে না বুঝিয়ে যদি মোট সময়ের পরিমাণ বোঝায় যেমন নির্দিষ্ট সময় যেমন এই যে ১৯৪৩ সাল। সাল নির্দিষ্ট করা বলা হয়েছে। এই প্রশ্নটা কিন্তু খুব বারবার আসবে সিন্স এবং ফর এর ব্যবহার এবং এটা নিয়ে ভর্তি পরীক্ষা বলো, যেকোনো পরীক্ষায়, এমসিকিউ টাইপ পরীক্ষায়, তোমাদের স্কুলের পরীক্ষায় ফিল ইন দ্য ব্ল্যাংকস এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সিন্স এবং ফর এর ব্যবহার। তো এটা কিরকম যে নির্দিষ্ট মুহূর্ত থেকে কাজ শুরু হলে এবং ঘন্টা, তারিখ, দিন, বার, সাল, মাস ইত্যাদির ক্ষেত্রে সিন্স বসে। নির্দিষ্ট সময় না বুঝে যদি মোট সময়ের পরিমাণ বোঝায় তাহলে ফর বসে। যেমন "We have lived here since 1943" আমরা এখানে বাস করি ১৯৪৩ সাল থেকে। এই যে একটা নির্দিষ্ট সময় না বুঝিয়ে নির্দিষ্ট সময় বোঝানো হয়েছে। তাহলে এক্ষেত্রে কি বুঝবে? সিন্স বসবে। আমরা বলেছিলাম নির্দিষ্ট মুহূর্ত যখন বলবে এই যে ১৯৪৩ সাল থেকেই থাকি। তার মানে এখানে কি থাকতে পারে? ঘন্টা থাকতে পারে, তারিখ, দিন, বার, সাল, মাস। এরকম নির্দিষ্ট করে যখন বলবে তখন আমরা কি দিব? সিন্স ব্যবহার করব। আর যখন নির্দিষ্ট কোনো সময় বলবে না তখন আমরা ব্যবহার করব কি? ফর। এই দেখো "I am going away for few days" few days কিছুদিন। নির্দিষ্ট করে বলা হয়েছে ২ দিন ৩ দিন কিছু বলা হয়নি। few days কিছুদিন এটা কিছুদিন ২ দিন হইতে পারে, ১ দিন হইতে পারে, ৩ দিন হইতে পারে, ১ ঘন্টা হইতে পারে সরি যেহেতু ডে বলা হইছে যেকোনো দিন হইতে পারে। তো এটা নির্দিষ্ট করে বলা নাই। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ফর ব্যবহার করব। সিন্স এবং ফর এর ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। চাইলে খাতায় লিখে নিতে পারো। এবার আসি বাই আর উইথ এর ব্যবহার। কাজ যে লোক দ্বারা ঘটে তার নামের আগে বাই বসে। মানে যে কাজটা করে তার নামের আগে বাই বসে। যারা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস করছো তারা জানো যে আ আমরা বাই কোথায় বসাই এবং কি কাজটা করে। যে কাজটা করে তার আগেই কিন্তু আমরা বাই বসাই। তাহলে যেই লোক কাজ করে তার নামের আগে আমরা বাই বসাই। আর যে উপকরণ দ্বারা কাজটি করা হয় তার নামের আগে উইথ বসে। মানে ধরো একজন লোক হচ্ছে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। তাহলে যে লোকটা হাতুড়ি দিয়ে পেটাচ্ছে সেই লোকের নামের আগে বাই বসবে। আর হাতুড়ির নামের আগে উইথ বসবে। মানে যে উপকরণ দ্বারা আমরা কাজটা করি সেটা হচ্ছে উইথ আর যে কাজটা করছে তার নামের আগে বাই বসে। মানে কেউ তোমার মা হচ্ছে রান্না-বান্না করছে আ চুলার সাহায্যে। চুলার হচ্ছে উইথ হবে বা হাঁড়ি-পাতিলের সাহায্যে। হাঁড়ি-পাতিলের সাহায্য নিয়ে সেটার মধ্যেই তো রান্না-বান্না হচ্ছে। তো হাঁড়ি-পাতিলের আগে উইথ বসবে, তোমার মায়ের নামের আগে হচ্ছে বাই বসবে। ইংলিশ সেন্টেন্স যখন মেক করব। যেমন এখানে একটা উদাহরণ দেখো, "The snake was killed by the boy with a stick" সাপটিকে মেরে ফেলা হয়েছিল মেরে ফেলেছিল কে মেরেছিল? বাই দ্য বয় একটা ছেলে দ্বারা। কে মারছিল? একটা ছেলে। যে
লোক কাজটা করছে। তাহলে কাজটা করছে ছেলে, তার নামের আগে কি বসছে? তার আগে কি বসছে? বাই বসছে। কি দ্বারা মারছে? স্টিক মানে একটা লাঠি। স্টিক লাঠি একটা উপকরণ, তাই না? এই যে উপকরণ দ্বারা মারা হয়েছে, তো উপকরণের আগে কি বসবে? উইথ বসবে। তাই এখানে উইথ বসেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার বিটুইন আর অ্যামং এর মধ্যে আমরা দেখি যে ২ এর এটাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেটা বলেছিলাম ফিল ইন দ্য ব্ল্যাংকস এর বেলায়। এখন যেগুলো দেখাবো সবগুলোই গুরুত্বপূর্ণ। ২ এর মধ্যে কোনো কাজ বোঝালে বিটুইন বসে। ২ জনের মধ্যে যখন বোঝানো হয় তখন বিটুইন বসে। আর ২ এর অধিক বোঝালে তখন অ্যামং বসে। ২ জনের মধ্যে পার্থক্য বোঝালে বিটুইন, আর ৩, ৪ ২ এর অধিক মানে ৩, ৪, ৫ যত হবে তখন সেক্ষেত্রে আমরা অ্যামং বসাই। যেমন ডিস্ট্রিবিউট দ্য ফ্রুটস, ফলগুলো বিভাজন করে দাও আ বিটুইন রহিম অ্যান্ড করিম। রহিম এবং করিমের মধ্যে ২ জনের কথা বলা হয়েছে। একজন রহিম, একজন করিম। ২ জনের কথা বলা হয়েছে। আমরা বলেছিলাম ২ বোঝালে কি বসবে? বিটুইন বসবে। এখন ২ এর বেশি যদি হয় তখন কি বসবে? অ্যামং। এই যে দেখো সেইম সেন্টেন্সটা জাস্ট এখানে চেঞ্জ করে দিছি। দ্য 4 ব্রাদার্স ডিস্ট্রিবিউট দ্য ফ্রুটস অ্যামং দ্য 4 ব্রাদার্স। ৪ ভাইয়ের মধ্যে ফলগুলো বন্টন করে দাও। তো এই যে 4 ব্রাদার্স ৪ ভাই। আমরা বলেছিলাম ২ এর অধিক। ৪ মানে ২ এর অধিক। ২ এর অধিক হলে কি বসবে? অ্যামং বসবে। এই যে অ্যামং বসছে। ওকে? ইন আর ইনসাইড এর ব্যবহার দেখো, কোন জিনিস ভেতরে আছে বা ঘটছে এমন কিছু বোঝাতে ইন বা ইনসাইড ব্যবহৃত হয়। যেমন ভিতরে আছে বা ঘটছে এটা ২ টা ক্ষেত্রে ইন বা ইনসাইড ব্যবহৃত হয়। যেমন হি ইজ স্লিপিং ইনসাইড দ্য রুম। ঠিক আছে? সে ঘুমাচ্ছে কোথায়? ভিতরে, রুমের ভেতরে। দেয়ার ইজ আ স্ন্যাক ইন দ্য বাস্কেট। ইন বা ইনসাইড ২ টাই ব্যবহৃত হতে পারে। এটা কোনো সমস্যা নাই। মানে তুমি এখানে চাইলে ইন বসাইতে পারো, এখানে চাইলে ইনসাইড বসাইতে পারো। তো ভিতরে থাকলে বা ভিতরে আছে বা ঘটছে এমন বোঝাতে আমরা ইন বা ইনসাইড ব্যবহার করি। এবার আসি আউট অফ। আউট অফ হচ্ছে কোন নির্দিষ্ট স্থান থেকে বের হয়ে এসে কাজ ঘটলে এরূপ স্থানে আউট অফ বসে। আগেরটা ছিল নির্দিষ্ট স্থানের ভেতরে ঘটছে তখন সেটা ইন বা ইনসাইড। যদি বাহিরে ঘটে আ বাহিরে কাজটা ঘটে তখন সেক্ষেত্রে আমরা আউট অফ বলি। দ্য বল ওয়েন্ট আউট অফ দ্য প্লেগ্রাউন্ড। ধরো একজন ব্যাটসম্যান ছক্কা মারছে। ছক্কা মারার পর কি হয়? বলটা আউট প্লেগ্রাউন্ডের বাইরে চলে যায়। মানে যে বাউন্ডারির বাইরে চলে যায় তখন সেটাকে আমরা কি বলি? আউট অফ। বাউন্ডারির বাইরে চলে গেছে বা প্লেগ্রাউন্ডের বাইরে বলটা চলে গিয়েছিল। আচ্ছা, এবার হচ্ছে আউটসাইড। আউটসাইড হচ্ছে কোন নির্দিষ্ট কাজ নির্দিষ্ট স্থানের বাইরে ঘটছে বোঝালে আউটসাইড ব্যবহৃত হয়। ওই যে আগেরটা যেমন ছিল নির্দিষ্ট স্থানের বাইরে যদি ঘটে, আগেরটা ছিল যে একটা স্থান থেকে বের হয়ে গেছে। ধরো এই যে প্লেগ্রাউন্ডের মধ্যে বলটা ছিল, বলার পর যখন বল করতেছে বলটা ছিল, ব্যাটসম্যান মারার পরে বলটা ধরো এই যে উড়ে এসে এখান থেকে উড়ে এসে বাইরে চলে গেছে। মানে ভিতর থেকে বাইরে আসছে। তখন সেক্ষেত্রে কি হবে? আউট অফ। আর আউটসাইড হচ্ছে কাজটাই বাইরে করছে। প্লেগ্রাউন্ডের বাইরেই ধরো কাজটা করতেছে। প্লেগ্রাউন্ডের বাইরে আরেকজন বল খেলতেছে। সে বল মারছে। এই যে প্লেগ্রাউন্ডের বাইরে যে কাজটা করতেছে সেটা হচ্ছে আউটসাইড অফ। সে ব্যাটসম্যান অনেক সময় প্র্যাকটিস করে না প্লেগ্রাউন্ডের বাইরে। তখন সেই যে কাজটা করতেছে তখন এই কাজটাকে আমরা কি বলি? আউটসাইড বলি। মানে এই যে প্লেগ্রাউন্ডের বাইরে যেটা সেটা আউটসাইড। নির্দিষ্ট কাজ নির্দিষ্ট স্থানের বাইরে করছে তখন সেটাকে আউটসাইড বলা হয়। এখানে আউটসাইড ব্যবহৃত হয়। উই স এ স্নেক আউটসাইড দ্য রুম। আমরা একটা সাপ দেখেছিলাম কোথায়? রুমের বাহিরে। তাই তো? এবার অন আর অঞ্চর ব্যবহার দেখো। কোন তলের উপর কোন কাজ বাইরে থেকে এসে ঘটবে এরূপ বোঝালে অন অঞ্চর ব্যবহৃত হয়। কোন তল, তল বলতে উপরিতল হতে পারে, নিচের তল হতে পারে। তো মুভ দ্য বুকস অনটু দ্য সেকেন্ড শেলফ সরি। মুভ দ্য বুকস অনটু দ্য সেকেন্ড শেলফ। তার মানে ২য় তাকে বইগুলো স্থানান্তর করো। মুভ হচ্ছে স্থানান্তর করা। এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে আসা স্থানান্তর বোঝায়। তো এই বইগুলো এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করা। এখন আমরা বলেছিলাম যে কোন তলের উপর কোন কাজ বাইরে থেকে এসে ঘটবে এরূপ বোঝালে। মানে এই যে বইগুলো সেকেন্ড শেলফ এ আনবো, সেকেন্ড শেলফ এ আনার আগে এটা তো অন্য কোথাও ছিল, তাই না? তো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসা হচ্ছে এবং সেটা নিয়ে এসে আরেক জায়গার তলের উপর। তল বলতে এই যে সারফেস উপরিতল যেটা, হ্যাঁ? উপরের অংশ। সেই অংশের উপর রাখা। সেইটাই যেহেতু করা হয়েছে তাইলে আমরা কি ব্যবহার করব এক্ষেত্রে? অনটু বা অন ব্যবহার করতে পারি। নেক্সট ক্লাসে আমরা বাকি যেই প্রিপোজিশন গুলো আছে সেগুলো দিয়ে প্রিপোজিশনের পার্টস অফ স্পিচ এর যে অংশগুলো সেটা শেষ করে দিব। টিল দেন টেক কেয়ার।